আপনি কি এই মুহূর্তে চরম অর্থকষ্টে ভুগছেন? আপনি কি আপনার ফিউচার নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন? সেলফ ডাউট কিংবা ভয় বা উদ্বেগের সাথে দিনের পর দিন লড়াই করে চলেছেন? আপনি কি আপনার প্যাশনকে সঙ্গে নিয়ে আপনার বর্তমান অবস্থার গণ্ডি ছাড়িয়ে বেরিয়ে আসার জন্য একটা স্ফুলিঙ্গের অনুসন্ধান করছেন? অথবা আপনি যদি একাকী নিঃসঙ্গ অনুভব করে থাকেন এবং আপনার হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে বলে মনে করেন, তাহলে এই ভিডিওটি নিশ্চিতভাবে আপনার জন্য। আজ আমি আপনার সাথে 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে দেওয়া স্টিভ জবসের একটি শক্তিশালী বক্তৃতা শেয়ার করতে যাচ্ছি। সারা পৃথিবী জুড়ে সর্বকালের সেরা বক্তৃতাগুলোর মধ্যে এটাকে একটা বলে বিবেচনা করা হয়, যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গিকে পাল্টে দেবে, অর্থনৈতিক অগ্রগতি এনে দেবে এবং আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে পুনর্বিবেচনা করার ক্ষমতা এনে দেবে। সুতরাং মনোযোগ সহকারে শুনুন, কারণ পরবর্তী কয়েক মিনিট আপনার জীবনকে চিরতরে পরিবর্তন করে দেওয়ার জন্য প্রবল সম্ভাবনাময় হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। বিশ্বের সেরা ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটাতে আজ আপনাদের সাথে থাকতে পেরে আমি সম্মানিত। আমি কখনোই কলেজ থেকে স্নাতক হইনি। সত্যি কথা বলতে কি, এটাই আমার জীবনের প্রথম কলেজ গ্র্যাজুয়েশন। আজ আমি আমার জীবনের 3টি গল্প আপনাদের বলতে চাই। শুধু এটুকুই, কোনো বড়সড় ব্যাপার নয়, মাত্র 3টি গল্প। প্রথম গল্পটা হলো কানেক্টিং দ্য ডটস, বা কিছু মুহূর্তকে সংযুক্ত করার গল্প। আমি রিড কলেজে ভর্তি হওয়ার 6 মাসের মধ্যেই ড্রপ আউট হয়েছিলাম। তা সত্ত্বেও ওখানে 18 মাস ড্রপ ইন হিসাবে থাকি। কিন্তু তাহলে আমি বাদ পড়লাম কেন? এর ব্যাখ্যাটা শুরু হয়েছিল আমার জন্মের আগে থেকে। আমার বায়োলজিক্যাল মা ছিলেন অল্প বয়সী অবিবাহিতা একজন কলেজের স্নাতক ছাত্রী, এবং তিনি আমাকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি খুব দৃঢ়ভাবে অনুভব করেছিলেন যে আমাকে কলেজের স্নাতকদের দ্বারা দত্তক নেওয়া উচিত। তাই আমার জন্মের সময় একজন আইনজীবী এবং তার স্ত্রী আমাকে দত্তক নেওয়ার জন্য সব কিছুই প্রস্তুত ছিল। কিন্তু আমি জন্মানোর পর তারা সিদ্ধান্ত নেয় যে তারা একটি মেয়ে চায়। তাই আমার বর্তমানের বাবা মা, যারা তখন ওয়েটিং লিস্টে ছিলেন, তাদের মাঝরাতে একটা ফোন করে জিজ্ঞেস করা হয়, আমাদের একটা অপ্রত্যাশিত বাচ্চা আছে, আপনারা কি তাকে নিতে চান? তারা বলল, অবশ্যই। কিন্তু আমাকে দত্তক নেওয়ার সময় আমার বায়োলজিক্যাল মা জানতে পেরেছিলেন যে আমার মা কখনো কলেজ থেকে স্নাতক হননি এবং আমার বাবা কখনো উচ্চ বিদ্যালয় থেকে পাস করেননি। তখন তিনি দত্তক সংক্রান্ত চূড়ান্ত কাগজপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করেন। এর মাত্র কয়েক মাস পরে, যখন আমার বাবা মা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাকে তারা নিশ্চিতভাবে কলেজে পাঠাবেন এবং স্নাতক করে তুলবেন, তখন তিনি রাজি হয়েছিলেন। তারপর 17 বছর পরে আমি কলেজে গিয়েছিলাম, কিন্তু আমি নির্বোধভাবে স্ট্যানফোর্ডের মতোই ব্যয়বহুল একটা কলেজ বেছে নিয়েছিলাম, যেখানে আমার শ্রমজীবী বাবা মার সমস্ত সঞ্চয় আমার কলেজের টিউশনে ব্যয় করা হচ্ছিল। 6 মাস পরে এর মধ্যে কোনো ভ্যালু আমি দেখতে পাইনি। আমি আমার জীবন নিয়ে কি করতে চাই তা নিয়ে আমার কোনো ধারণাই ছিল না, এবং কলেজ কিভাবে এর উত্তর আমায় খুঁজে দেবে তাও আমি জানতাম না। সেখানে আমি আমার বাবা মায়ের সারা জীবনের সঞ্চিত অর্থ ব্যয় করে যাচ্ছিলাম। তাই আমি ড্রপ আউট করার সিদ্ধান্ত নিই এবং বিশ্বাস করেছিলাম যে সব ঠিক হয়ে যাবে। এটা সেই সময়ে বেশ ভয়ঙ্কর ব্যাপার ছিল, কিন্তু আজ পিছনে ফিরে তাকালে এটা আমার নেওয়া সেরা সিদ্ধান্তগুলোর মধ্যে একটা ছিল। যে মুহূর্তে আমি ড্রপ আউট হয়ে যাই, সে সময় প্রয়োজনীয় ক্লাসগুলো নেওয়া বন্ধ করে দিতে পারতাম, যেগুলো আমার কাছে ইন্টারেস্টেড ছিল না, এবং যেগুলো আকর্ষণীয় লাগছিল সেগুলোতে ড্রপ ইন করতে পারতাম। কিন্তু আমি কলেজ ছাড়লাম। এসব কিছু রোম্যান্টিক কোনো ঘটনা ছিল না, কারণ আমার জীবনে তখন শুরু হতে চলেছে হার্ড টাইম। আমার কোনো ডর্ম রুম ছিল না, তাই আমি বন্ধুদের ঘরের মেঝেতে ঘুমোতাম। খাবার কেনার জন্য রাস্তা থেকে খালি কোকের বোতল কুড়োতাম। সেগুলো জমা করলে 5 সেন্ট করে পেতাম।
সপ্তাহে একদিন ভালো খাবার পাওয়ার জন্য প্রতি রবিবার রাতে হেঁটে যেতাম শহর থেকে 7 মাইল দূরে হরে কৃষ্ণ মন্দিরে। আমি এই সব পছন্দ করতাম, আর আমার কৌতূহল এবং অন্তর্দৃষ্টি অনুসরণ করে আমি যতবার হোঁচট খেয়েছি তার বেশিরভাগই পরে অমূল্য হয়ে উঠেছে। আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সেই সময়ে রিড কলেজে সম্ভবত দেশের সেরা ক্যালিগ্রাফি শেখানো হতো। কলেজ ক্যাম্পাস জুড়ে প্রতিটি পোস্টার, প্রতিটি ড্রয়ারের প্রতিটি লেবেল সুন্দরভাবে হাতে ক্যালিগ্রাফ করা ছিল। যেহেতু আমি কলেজ ছেড়ে দিয়েছিলাম এবং নর্মাল ক্লাস আর অ্যাটেন্ড করতাম না, তাই আমি ক্যালিগ্রাফির ক্লাস নেওয়া শুরু করি যাতে ক্যালিগ্রাফি শিখতে পারি। আমি সেরিফ এবং সান সেরিফ টাইপফেস শিখেছিলাম, বিভিন্ন অক্ষরের সংমিশ্রণের মধ্যে দূরত্বের তারতম্য এবং এমন এক অদ্ভুত জিনিস যা টাইপোগ্রাফিকে সুন্দর করে তোলে। এগুলো সুন্দর, ঐতিহাসিক এবং শৈল্পিকভাবে এমন সূক্ষ্ম ছিল যেগুলোকে সায়েন্স কখনো ক্যাপচার করতে পারে না। এগুলো আমার কাছে খুব আকর্ষণীয় ছিল। এগুলোর মধ্যে কোনোটি আমার জীবনে কোনো বাস্তব প্রয়োগের আশা ছিল না। কিন্তু 10 বছর পরে যখন আমরা প্রথম ম্যাকিনটস কম্পিউটার ডিজাইন করছিলাম, তখন সেসব কিছু আমার কাছে ফিরে আসে এবং আমরা ম্যাকের মধ্যে সেগুলো সব নিখুঁতভাবে ডিজাইন করেছি। এটা ছিল সুন্দর টাইপোগ্রাফি সহ দুনিয়ার প্রথম কম্পিউটার। আমি যদি কলেজে সেই একক কোর্সে না ভর্তি হতাম, তাহলে ম্যাকের একাধিক টাইপফেস বা আনুপাতিকভাবে ফাঁকা ফন্টগুলো থাকতো না। আর যেহেতু উইন্ডোজ সবেমাত্র ম্যাককে অনুকরণ করেছিল, তাই আজকের সমস্ত পার্সোনাল কম্পিউটারে যত চমৎকার টাইপোগ্রাফি দেখেন সেগুলোও থাকতো না। আমি যখন কলেজে ছিলাম তখন অবশ্যই সামনের দিকে তাকালে বিন্দুগুলোকে সংযোগ করা অসম্ভব ছিল, কিন্তু 10 বছর পরে সেগুলো আমার কাছে খুব স্পষ্ট হয়ে ওঠে। আবার আপনি সময়ের সাথে এগিয়ে যাওয়ার সাথে সাথে সামনের দিকের বিন্দুগুলোকে সংযুক্ত করতে পারবেন না। তাই আপনাকে বিশ্বাস রাখতে হবে যে বর্তমানের বিন্দুগুলি আপনার ভবিষ্যতে সংযোগ ঘটাবে। আপনাকে কোনো একটা জিনিসের ওপর বিশ্বাস রাখতে হবে, আপনার ভাগ্য, জীবন, কর্ম অথবা অন্য যে কোনো কিছুই হোক না কেন। এই পদ্ধতিটা আমাকে কখনোই হতাশ করেনি এবং এটা আমার জীবনের সমস্ত পার্থক্য তৈরি করেছে। আমার দ্বিতীয় গল্পটা প্রেম এবং ক্ষতির বিষয়ে। আমি ভাগ্যবান ছিলাম, কারণ আমি যা করতে পছন্দ করতাম জীবনের প্রথম দিকেই তা খুঁজে পেয়েছিলাম। রোজ আর আমি দুজনে মিলে আমার বাবা মায়ের গ্যারাজে অ্যাপেলের যাত্রা শুরু করেছিলাম যখন আমার বয়স ছিল 20। আমরা কঠোর পরিশ্রম করেছি এবং 10 বছরে সেই গ্যারাজের দুজন থেকে অ্যাপেল 4000 কর্মীসহ একটি $2 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়। আমরা সবেমাত্র তার 1 বছর আগে আমাদের সেরা সৃষ্টি ম্যাকিনটস পিসি রিলিজ করেছি এবং আমার তখন সবেমাত্র 30 বছর বয়স। আমাকে বরখাস্ত করা হয়েছিল। আপনি যে কোম্পানিটি নিজে হাতে শুরু করেছেন তা থেকে আপনি কিভাবে বহিষ্কৃত হতে পারেন? ঠিক আছে, অ্যাপেল বড় হওয়ার সাথে সাথে আমরা এমন একজনকে নিয়োগ করেছিলাম যাকে আমি আমার সাথে কোম্পানি চালানোর জন্য খুব প্রতিভাবান বলে মনে করি, এবং প্রথম বছর বা তারও বেশি সময় ধরে জিনিসগুলো ঠিকঠাক চলছিল। কিন্তু তারপরে ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের মতবিভেদ ঘটতে শুরু করে এবং শেষ পর্যন্ত আমাদের পতন ঘটে। যখন এটা হলো তখন আমাদের বোর্ড অফ ডিরেক্টরস তার পক্ষে দাঁড়ালো। তো 30 বছর বয়সে আমাকে আমার কোম্পানি থেকেই বের করে দেওয়া হলো এবং খুবই যাচ্ছেতাইভাবে মিডিয়া কভারেজের সঙ্গে বের করে দেওয়া হয়েছিল। আমার প্রাপ্তবয়সের পুরো ফোকাসটাই শেষ হয়ে গিয়েছিল, আর সেটা ছিল খুবই যন্ত্রণাদায়ক। আমি কয়েক মাস যাবৎ কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমার উপলব্ধি হলো যে আমি আগের প্রজন্মের উদ্যোক্তাদের হতাশ করে দিয়েছি। তাদেরকে দেওয়া কথাগুলো আমি রাখতে পারিনি। আমি ডেভিড প্যাকার্ড এবং বব নয়েসের সাথে দেখা করলাম আর এত খারাপ কিছু হওয়ার জন্য তাদের কাছে ক্ষমা চাইলাম। আমি প্রকাশ্যভাবে একজন ব্যর্থ মানুষ ছিলাম এবং ভ্যালি ছেড়ে পালিয়ে যাওয়ার কথাও ভেবেছিলাম। কিন্তু ধীরে ধীরে একটা কথা আমি বুঝতে পারলাম, আমি এখনও আমার কাজটাকে ভালোবাসি। অ্যাপেলের ঘটনাটা যেটাকে একটুও বদলাতে পারেনি। আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে,
কিন্তু আমি তখনও প্রেমে আসক্ত ছিলাম। আর এজন্যই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আবার শুরু করব। একটা ব্যাপার আমি তখন বুঝতে পারিনি, সেটা হলো অ্যাপেল থেকে আমাকে বের করে দেওয়াটা ছিল আমার কাছে খুব ভালো একটা বিষয়। নতুন কিছু করার হালকা ফুরফুরে মেজাজ সফলতার ভারী ভারী চিন্তাভাবনাগুলোকে বদলে দিতে থাকলো, যেগুলোর উপর আমার খুব কম বিশ্বাস ছিল। এটা আমাকে আমার জীবনের সবচেয়ে সৃজনশীল সময়ে খোলা মনে প্রবেশ করতে সাহায্য করেছিল। পরের 5 বছরে আমি নেক্সট নামে একটি কোম্পানি শুরু করি, পিক্সার নামে আরেকটি কোম্পানিও শুরু করি, এবং একজন অদ্ভুত মহিলার প্রেমে পড়েছিলাম, যে এখন আমার স্ত্রী। পিক্সার বিশ্বের প্রথম কম্পিউটার অ্যানিমেটেড ফিচার ফিল্ম টয় স্টোরি তৈরি করে এবং এখন বিশ্বের সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও। এরপর এমন একটি আশ্চর্য মোড় এসে উপস্থিত হয় যে অ্যাপেল নেক্সটকে কিনে নেয়, আর আমি আবার অ্যাপেলে ফিরে আসি। নেক্সটে আমরা যে প্রযুক্তি তৈরি করেছি তা অ্যাপেলের বর্তমান সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে। লরেন্স আর আমি একসাথে একটি সুন্দর পরিবার তৈরি করেছি। আমি মোটামুটি নিশ্চিত যে অ্যাপেল থেকে আমাকে বরখাস্ত না করলে এর কিছুই ঘটতো না। এটা একটা ভয়ানক স্বাদের তেতো ওষুধ ছিল, কিন্তু রোগীর জন্য এটার প্রয়োজন ছিল। কখনো কখনো জীবন আপনার মাথায় ইঁট দিয়ে আঘাত করে, কিন্তু বিশ্বাস হারাবেন না। আমি বিশ্বাস করি যে একমাত্র জিনিস যা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছিল তা হলো আমি যা করতাম সেটাকে ভালোবাসতাম। আপনি যা ভালোবাসেন তা খুঁজে বের করতে হবে, এবং এটা আপনার কাজের জন্য যেমন সত্য, তেমনি আপনার ভালোবাসার জন্যও সত্য। আপনার কাজই আপনার জীবনের একটি বড় অংশ জুড়ে থেকে যাবে, এবং সত্যিকারের সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় হলো আপনাকে সেই কাজটাই করতে হবে যেটাকে আপনি মহান বলে মনে করেন। আর মহান কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা। আপনি যদি আপনার ভালোবাসার কাজটা এখনও খুঁজে না পেয়ে থাকেন, তাহলে খুঁজতে থাকুন, সেটেল করবেন না। আপনি যখন এটাকে খুঁজে পাবেন, তখন হৃদয়ের সমস্ত বিষয়ের মতো এটাকেও আপনি জানতে পারবেন। যে কোনো দুর্দান্ত সম্পর্কের মতো এটা বছরের পর বছর গড়িয়ে যাওয়ার সাথে সাথে ভালো থেকে আরও ভালো এবং তার থেকেও ভালো হতে থাকবে। তাই খুঁজে না পাওয়া পর্যন্ত খুঁজতে থাকুন, সেটেল করবেন না। আমার তৃতীয় গল্পটা মৃত্যু নিয়ে। আমি যখন 17 বছরের ছিলাম, তখন আমি কোনো একটা বইয়ের একটা উদ্ধৃতি পড়েছিলাম, যেখানে এরকম কিছু লেখা ছিল: আপনি যদি প্রতিটি দিন এমনভাবে বেঁচে থাকেন যেন এটাই আপনার শেষ দিন, তাহলে কোনো একদিন আপনি অবশ্যই সঠিক হবেন। এটা আমার মনের ওপর গভীরভাবে ছাপ ফেলেছিল, এবং তারপর থেকে গত 33 বছর ধরে আমি প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়েছি এবং নিজেকে জিজ্ঞাসা করেছি, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো, তাহলে আমি কি আজ যা করতে যাচ্ছি তা করতে চাইতাম? এবং যখনই একটানা অনেক দিন ধরে উত্তর না হয়েছে, আমি ধরে নিতাম আমার কিছু পরিবর্তন করা দরকার। আমি শীঘ্রই মারা যাব, এই ভাবনাটা স্মরণ করা আমার জীবনে বড় বড় ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ারের কাজ করেছে। কারণ আমাদের বাহ্যিক প্রত্যাশা, অহংকার, ব্যর্থতার ভয়, এই সমস্ত জিনিসগুলোই মৃত্যুর সামনে তুচ্ছ হয়ে যায়। কেবল পড়ে থাকে যা কিছু সত্যিই গুরুত্বপূর্ণ সেসব কিছু। আপনি মরতে যাচ্ছেন এটা মনে করা, আপনার হারানোর কিছু আছে এমন চিন্তার ফাঁদ এড়াতে আমার জানা সেরা উপায়। আপনি তো আসলে প্রথম থেকেই নগ্ন। আপনি আপনার হৃদয়ের কথা না শোনার কোনো কারণই থাকতে পারে না। প্রায় 1 বছর আগে আমার ক্যান্সার ধরা পড়ে। সকাল 7:30টায় আমার স্ক্যান করা হয়েছিল, এবং তাতে স্পষ্টভাবে আমার অগ্ন্যাশয়ে একটা টিউমার দেখা যায়। তার আগে এমনকি অগ্ন্যাশয় কি তা আমি জানতাম না। ডাক্তাররা জানায় এটা প্রায় নিশ্চিতভাবেই এক ধরনের ক্যান্সার যা দুরারোগ্য, এবং আমার 3 থেকে 6 মাসের বেশি বাঁচার আশা নেই। আমার ডাক্তার আমাকে পরামর্শ দেয় যে বাড়িতে গিয়ে আমার কাজগুলো যাতে আমি ঠিকঠাক করি, যা ছিল মৃত্যুর প্রস্তুতির জন্য ডাক্তারের দেওয়া সংকেত। এর মানে হলো, আপনি আপনার বাচ্চাদের যে কথাগুলো আগামী 10 বছরে শেখাবেন ভেবেছিলেন,
সেগুলো কয়েক মাসের মধ্যেই বলে দিন। এর মানে হলো আপনি এটা নিশ্চিত করুন যে সব কিছু ঠিকঠাক আছে, যাতে করে আপনার পরিবারের কাছে সব সহজ মনে হয়। এর মানে হলো আপনার বিদায় নেবার সময় এসে গেছে। আমি সারাটা দিন সেই ডায়াগনোসিসে কাটাতাম। পরে সেই সন্ধ্যায় আমার একটা বায়োপসি হয়, যেখানে তারা আমার গলার নিচে একটা এন্ডোস্কোপ আটকে দেয়। তারপর আমার পেটের মধ্যে দিয়ে অন্ত্রের মধ্যে এবং আমার অগ্নাশয়ে একটা সূচ ঢুকিয়ে দেয়, আর সেই টিউমার থেকে কিছু কোষ বের করে নিয়ে আসে। আমি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু আমার স্ত্রী সেখানে ছিল। আমাকে বলেছিল যে যখন তারা মাইক্রোস্কোপের নিচে কোষগুলো দেখেছিল, তখন ডাক্তাররা কাঁদতে শুরু করেছিল, কারণ এটা অগ্নাশয়ের ক্যান্সারের একটা খুব বিরল রূপ, যা অস্ত্রোপচারের মাধ্যমে নিরাময়যোগ্য। তারপর আমার অস্ত্রোপচার হয় এবং এখন আমি ভালো আছি। এটা ছিল আমার মৃত্যুকে সব থেকে কাছ থেকে দেখার অনুভূতি, এবং আমি আশা করি এটা পরবর্তী আরও কয়েক দশকের জন্য সবচেয়ে কাছের অনুভূতি হয়ে থাকবে। এই উপলব্ধি নিয়ে বেঁচে থাকার সাথে সাথে এখন আমি আপনাকে এটা বলতে পারি যে মৃত্যু শুধুমাত্র একটা ইন্টালেকচুয়াল কনসেপ্টের থেকেও একটু বেশি প্রয়োজনীয়। নিশ্চিতভাবে এ জগতে কেউ মরতে চায় না, এমনকি যারা স্বর্গে যেতে চায় তারা সেখানে যাওয়ার জন্যও মরতে চায় না। তবুও মৃত্যু আমাদের সকলেরই গন্তব্যস্থল, এর থেকে কেউই রেহাই পায়নি। এটা যেমন হওয়া উচিত তেমনই, কারণ মৃত্যু সম্ভবত জীবনের একটি সেরা আবিষ্কার। এটি জীবনের পরিবর্তনের কারণ। এটা নতুনের জন্য পথ তৈরি করতে পুরনোকে সাফ করে দেয়। এই মুহূর্তে আপনি নতুন, কিন্তু কিছুদিন পর আপনি ধীরে ধীরে পুরনো হয়ে যাবেন এবং মুছে যাবেন। এত নাটকীয় হওয়ার জন্য দুঃখিত, তবে এটা চরম সত্য। আপনার সময় সীমিত, তাই অন্যের জীবনযাপনের জন্য এটাকে নষ্ট করবেন না। মতবাদের ফাঁদে পড়বেন না, যেখানে অন্য মানুষের চিন্তার ফলাফল নিয়ে বেঁচে থাকতে হয়। অন্যের মতামতের আওয়াজ আপনার নিজের কণ্ঠকে যেন ছাপিয়ে না যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আপনার হৃদয় এবং অন্তর্দৃষ্টি অনুসরণ করার সাহস রাখুন। ইতিমধ্যেই সকলে একরকম জেনেই গেছে যে আপনি সত্যিই কী হতে চান, তাই বাকি সব কিছুই গৌণ। আমি যখন ছোট ছিলাম তখন দ্য হোল আর্থ ক্যাটালগ নামে একটি আশ্চর্যজনক প্রকাশনা ছিল, যেটা আমাদের প্রজন্মের বাইবেলগুলোর মধ্যে একটা। এটা মেনলো পার্কে থাকা স্টুয়ার্ট ব্র্যান্ড নামে একজন ব্যক্তি তৈরি করেছিলেন, এবং তিনি তার কাব্যিক স্পর্শে এটাকে জীবন্ত করে তুলেছিলেন। এটা ছিল 1960-এর দশকের শেষের দিকে পার্সোনাল কম্পিউটার এবং ডেস্কটপ রিলিজ হওয়ার আগে, তাই এর সবই টাইপরাইটার, কাঁচি আর পোলারয়েড ক্যামেরা দিয়ে তৈরি করা হয়েছিল। এটা কতকটা গুগলের পেপারব্যাক আকারের মতো ছিল, গুগল আসার 35 বছর আগে। এটা ছিল আধ্যাত্মিক এবং নতুন সরঞ্জাম দিয়ে তৈরি মহৎ চিন্তাভাবনায় ভরা। স্টুয়ার্ট এবং তার দল দ্য হোল আর্থ ক্যাটালগের বেশ কয়েকটি ইস্যু প্রকাশ করার পর, যখন এটা তার সমাপ্তির পথে, তখন তারা একটা চূড়ান্ত প্রকাশনা বের করে। এটা ছিল 1970-এর দশকের মাঝামাঝি, এবং আমি তখন আপনাদের বয়সী ছিলাম। তাদের চূড়ান্ত সংখ্যার পিছনের কভারে মেঠো পথের ভোরবেলার একটা ফটোগ্রাফ ছিল। যেমন আপনি যদি এমন দুঃসাহসিক হতেন, তবে আপনি যেভাবে নিজেকে হিচ হাইকিং করতে পারতেন। এর নিচে লেখা ছিল স্টে হাংরি, স্টে ফুলিশ, অর্থাৎ ক্ষুধার্ত থাকুন, বোকা থাকুন। তারা সাইন অফ করার সাথে সাথে এটা ছিল তাদের বিদায় বার্তা। স্টে হাংরি, স্টে ফুলিশ। আমি সবসময় নিজের জন্য এটা কামনা করেছি, আর এখন আপনারা যখন নতুন করে শুরু করার জন্য স্নাতক হচ্ছেন, আমি আপনাদের জন্য এটা কামনা করছি। স্টে হাংরি, স্টে ফুলিশ। সকলকে অসংখ্য ধন্যবাদ।